গতকাল কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করেছিলাম। কলোনিয়ালিজম, তার ইম্প্যাক্ট, লিটারেচারের থ্রুতে কিভাবে আমরা কলোনিয়ালিজমকে জানতে পারি, সোসাইটিতে কি ইম্প্যাক্ট রয়েছে ইত্যাদি। আজ পোস্ট কলোনিয়ালিজম নিয়ে বলবো। পোস্ট কলোনিয়ালিজম কি? কলোনিয়ালিজমের আগে আমি একটা ওয়ার্ড অ্যাড করেছি, পোস্ট। পোস্ট মানে কি? পরে। আর প্রি মানে কি? আগে। ইংরেজিতে প্রি মানে আগে, পোস্ট মানে পরে। অর্থাৎ কলোনিয়ালিজমের পরে কি হয়েছিল? কলোনিয়ালিজমের পরে কি হয়েছিল মানে যখন ইউরোপিয়ানরা বা ব্রিটিশার্সরা তারা এশিয়া, আফ্রিকা, ইভেন আমেরিকাতেও গিয়েছিল, যাওয়ার পরে সেখানে কলোনি স্থাপন করে, সেখানে শাসন করে, সেখানে নিজেদের মতন করে কর্তৃত্ব চালায়, তারা ডমিনেট করে। এবং তারপরে ডমিনেট করার ফলে কি ইম্প্যাক্ট পড়ে সোসাইটিতে, তার কি ইম্প্যাক্ট পড়ে, সেই দেশের অর্থনীতি বা ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ে, কালচারে কি ইম্প্যাক্ট পড়ে, ল্যাঙ্গুয়েজে কি ইম্প্যাক্ট পড়ে, পুরো দেশটির উপরে কি ইম্প্যাক্ট পড়ে, এটাই অ্যাকচুয়ালি পোস্ট কলোনিয়ালিজমে বলা হয়ে থাকে বা পোস্ট কলোনিয়ালিজম আমরা পড়ে থাকি। এই সব নিয়েই পোস্ট কলোনিয়ালিজমে আলোচনা বা ডিসকাস করা হয়। এই নিয়ে গতদিন একটা আইডিয়া দিয়েছিলাম, তো কালকের সঙ্গে আমরা অনেক মিল পাবো। যারা ভিডিওটি দেখোনি, ভিডিওটা কাইন্ডলি দেখে নিবে। ভিডিওটা দেখে নিলে তোমরা আশা করি অনেকটাই বুঝতে পারবে এবং তোমাদের অনেক বেটার হবে তোমাদের জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রে আমি বললাম কি, যখন একটি দেশ আরেকটি দেশের ওপরে কর্তৃত্ব স্থাপন করলো, সেই দেশে গেল, সেই দেশে গিয়ে প্রথমত বসতি স্থাপন করবে, মানে তার জমি নিয়ে নিল, তারপর সেই দেশের লোকের ওপরে কর্তৃত্ব স্থাপন করবে। কিভাবে কর্তৃত্ব স্থাপন করবে? প্রথমে তার ল্যাঙ্গুয়েজ পাল্টানোর চেষ্টা করবে, হয়তো দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা। আমি এক ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমি যেই দেশে গিয়ে শাসন করছি সে অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা কমিউনিকেশন ব্যারিয়ারের সৃষ্টি হবে। তো আমি কি চেষ্টা করব? আমি যখন মালিক, আমি যখন ডমিনেট করছি, আমি হচ্ছে ডমিনেন্ট অথরিটি, আমি চেষ্টা করব আমার ভাষাটা সেখানে দেওয়ার জন্য, সেখানে আমার ভাষাটাকে প্রয়োগ করার চেষ্টা করব। আমি চাইবো সে যেন আমার ভাষাটা বলে, আমি কখনোই চাইবো না আমি ওর ভাষাটা বলি বা ওর ভাষাটাকে গুরুত্ব দিই, তাহলে ওর গুরুত্ব বেড়ে যাবে। এটাই চেষ্টা করব। যেমনটা করেছিল ব্রিটিশাররা বা ইংরেজরা, তারা এসেছিল আমাদের দেশে। তারা আসার পরে আফটার দে কেম টু ইন্ডিয়া, তারা কি করেছিল? তারা প্রথমে এই ভাষা নিয়ে চেষ্টা করেছিল ইংলিশকে ইম্পোজ করার জন্য। দে ট্রাইড টু ইম্পোজ ইংলিশ। তারা ইংলিশকে ইম্পোজ করার চেষ্টা করেছিল কেন? যেন তারা কমিউনিকেট করতে পারে ভালোভাবে। কাদের সঙ্গে? ইন্ডিয়ানদের সঙ্গে। কেন ভালোভাবে কমিউনিকেট করতে পারে? কেন ইংলিশটা দেওয়ার দরকার ছিল? কারণ তারা বুঝতে পারবে কথা এবং তারা বিজনেস করতে এসেছিল, তাদের বিজনেসের ক্ষেত্রে সুবিধা হতো। এটা তাদের বিজনেসের ক্ষেত্রে সুবিধা হবে, ইজি হবে এবং তারা খুব সহজেই প্রফিটেবল বিজনেস করতে পারবে। তারা মাইন্ডসেট বুঝতে পারবে এবং মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে, ডাইভার্টও করতে পারবে, তারা ম্যানিপুলেট করতে পারবে। তাই তারা কিছু লোককে বেছে নিয়েছিল, তাদেরকে এডুকেশনের নামে তারা ইংরেজি শিখিয়েছিল এবং তারা দোভাষী হিসাবে বা বাইলিঙ্গুয়াল হিসেবে কাজ করেছিল, যারা এই দেশের ভাষাও জানতো, লোকাল ভাষাও জানতো, বাট ইংরেজি ভাষাও জানতো। এবং তারা কি করেছিল? দোভাষীর কাজ করে সুবিধে করে দিয়েছিল। এবং ধীরে ধীরে তারা এমনভাবে ইন্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করলো, তারা এটাই মাথায় ঢুকিয়ে দিল যে ইংরেজিটা অনেক উন্নত ভাষা, ইংরেজিটা অনেক উন্নত ভাষা, ইংলিশ ইজ এ সুপিরিয়র ল্যাঙ্গুয়েজ। আবার তারা এটাও বোঝানোর চেষ্টা করলো ইংলিশ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমাকে ইংলিশ শিখতে হবে কারণ এটা সবচাইতে ভালো ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউর মাদার টাং, ইউর লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ নট গুড অ্যাট অল, ইট ইজ আ ব্যাড ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু লিভ ইট। অর্থাৎ তোমাকে তোমার ভাষা ত্যাগ করতে হবে, তোমার ভাষাটা অতটা ভালো নয়, তোমার ভাষাটা খারাপ, ইংরেজি ভাষাটা অনেক ভালো। এটা বোঝালো, তারা বোঝানোর চেষ্টা করলো এবং এভাবেই তারা ধীরে ধীরে ইংরেজিটাকে কিন্তু ছড়িয়ে দিল। এবং ইংরেজিকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কী কী মাধ্যম ইউজ করলো, কী কী মাধ্যম, কী কী টুল, সমস্ত কিছু তারা ইউজ করলো। কী কী মাধ্যম ইউজ করলো? অ্যাট ফার্স্ট তারা মিশনারির মাধ্যমে চেষ্টা করলো এবং স্কুল স্থাপনের মাধ্যমে তারা অনেক স্কুল স্থাপন করলো। সেই স্কুলে কাদেরকে নিল? যাদেরকে লোকে ফলো করবে। কাদেরকে ফলো করবে? এলিট ক্লাস, জমিনদার যারা রয়েছে, জমিনদার, এলিট ক্লাস, বড় লোক, যাদেরকে অন্যরা ফলো করে বা মনে করে যে হ্যাঁ ওরা এটা করছে মানে
ভালো আছে, আমাকে ওটা করতে হবে। সে এলিট ক্লাসে যেতে গেলে, সেই সিভিলাইজড হতে গেলে, বড়লোক হতে গেলে। তো সেই সব বাড়ির সন্তানদের, সেই সব বাড়ির লোকেদের তারা নিয়ে আসলো ধরে। তারা কি করলো? ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে কিভাবে ধরে নিয়ে আসলো? তাদের সাথে ভালো সুসম্পর্ক স্থাপন করলো, তাদেরকেও বোঝালো, তাদেরকেও ব্রেন ওয়াশ করে দিল যে দেখুন, আমরা ইংরেজরা, আমরা ব্রিটিশাররা, আমরা এলিট। এই জন্য আপনারা যে এলিট, আপনাদের সঙ্গে মিশছি। আমরা কিন্তু সাধারণ লোকের সঙ্গে মিশছি না, ছাপোষা গরিব যারা রয়েছে তাদের সঙ্গে মিশছি না, কৃষক শ্রমিকদের সঙ্গে আমরা সেভাবে মিশছি না, ভালো সম্পর্ক রাখছি না। আমরা তাদের সঙ্গে নট ইন দ্য গুড রিলেশন। আমরা কাদের সঙ্গে রয়েছি? গুড রিলেশনে আপনাদের সঙ্গে। আপনারা এলিটিস্ট রয়েছেন, আপনারা এলিট রয়েছেন। ইউ আর জামানদার্স, ইউ আর জমিদার, ইউ আর জামানদার্স, ইউ আর এলিট। তাই কিন্তু আমরা আপনাদের সঙ্গে গুড রিলেশনে রয়েছি, আপনাদের সঙ্গে ভালো সুসম্পর্ক স্থাপন করছি। এবং এই যে তারা কি হয়ে গেল, বুঝতে পারলো যে হ্যাঁ, ওই জমিদার এলিটরা ঠিক, তাই তো ঠিক কথা বলেছে, বাইরের দেশ থেকে এসছে, বাবা বিশাল ব্যাপার, সে এসে আমার সাথে ভালো সম্পর্ক করছে, তার মানে ওরাও আমাদের লেভেলের মনে করছে নিজেকে, তার মানে আমিও ওই লেভেলের, ওরাও ওই লেভেলের। তাহলে ওরা যেহেতু আমার দেশে এসে আমার সঙ্গে ভালো সম্পর্ক করছে, তো আমাকে ওদের মতো হতে হবে, তাহলে আমিও হয়তো আরও উপরে পৌঁছে যাব, এবং তাই আমি ওদের আদব কায়দা নিই। সেই কারণে তাদের ভাষা শিখলো প্রথমে এলিট ক্লাসটা, তাদের ভাষা শিখলো এলিট ক্লাসরা, তাদের স্কুলে ভর্তি হলো এলিট ক্লাসের পরিবারের ছেলে মেয়েরা, তারাই ভর্তি হলো। এলিট ক্লাস বলতে জমিদার বা বড় বড় যে ফ্যামিলিগুলো থাকে, সেই সব ফ্যামিলি, বড়লোক ফ্যামিলি, অ্যারিস্টোক্র্যাট যাদেরকে বলি, তারা তারা কি করলো? সেই সব স্কুলে অ্যাডমিশন নিল। এভাবে প্রথমে শুরু করলো তারা ক্যাপচার করা সাধারণ মানুষকে, ইন্ডিয়ার। এদের দ্বারা সাধারণ মানুষকে ক্যাপচার করা শুরু করলো, কারণ জানে একে যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে এর পেছনে আরও 100 জন, 1000 জন আসবে। একে জাস্ট যদি বোঝাতে পারি, একে যদি আমি বিক্রি করতে পারি একটা জিনিস, আমার কোনো প্রোডাক্ট একে বিক্রি করতে পারি, আমার আইডিওলজি এর মাথায় ইম্পোজ করে দিতে পারি, তাহলে সেটা ধীরে ধীরে সবার কাছে ছড়িয়ে যাবে, সাধারণ জনগণের মাঝে। তাহলে আমার কোনো সমস্যাই থাকবে না, আমাদের রাস্তায় সেরকম কোনো অবস্ট্যাকল থাকবে না, রাস্তাটা অনেক বেশি আমার স্মুথ হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে। আমি খুব সহজেই সিম্পলি অ্যাকোয়ার করতে পারবো অনেক কিছু ইন্ডিয়াতে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন বলছি এখানে, আমি যেটা বলতে চাইছি, এই জায়গায় দাঁড়িয়ে জমিদার, রাজা, অ্যারিস্টোক্র্যাট যারা রয়েছে, এলিট ক্লাসের লোকজন, তারা কেন ইংরেজদের কথাগুলো মেনে নিল? আমার কাছে কেউ হুট করে এসে বলবে আমি মেনে নেব, এটা কি হতে পারে? হতে পারে। এর পেছনে হিউম্যান সাইকোলজি রয়েছে। কি হিউম্যান সাইকোলজি রয়েছে? এবং তাকেও একটা টার্ম দেওয়া হয়েছে, একটা থিওরি রয়েছে, সে একটা থিওরি রয়েছে, যার টার্ম রয়েছে। হিউম্যান সাইকোলজিটা কি, এবং সেই সাইকোলজিকে কি টার্মে ডাকা হয়, তার কি ডেফিনেশন রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে, সেটা বলছি। এই জায়গায় দাঁড়িয়ে যে হিউম্যান সাইকোলজিটা কাজ করেছে, সেটা হলো স্ট্রেঞ্জার কিং থিওরি, অর স্ট্রেঞ্জার ইজ দ্য কিং, অর এলিয়েন ইজ দ্য কিং। অর্থাৎ অজানাকে আমরা ভয় পাই, অচেনাকে ভয় পাই, অজানা কোনো কিছুকে। উদাহরণ কি? ভূতের ভয়। আমরা ভূতে কেন ভয় পাই? কারণ তাকে আমরা অনুভব করতে পারিনি, স্বচক্ষে দেখতে পারিনি, তাই তার বিষয়ে ভয় মনে হয় সে অনেক বেশি পাওয়ারফুল, তার অস্তিত্ব আছে, তাকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ তার অস্তিত্ব আছে, তাকে দেখতে পাচ্ছি না, সে আমাকে দেখতে পাচ্ছে, সে আমার চারপাশে রয়েছে, তাকে আমি দেখতে পাচ্ছি না। আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে তাকে আমি ফিল করতে পারছি না, কিন্তু সে ফিল করতে পারছে, অর্থাৎ সে আমার চাইতে বেশি পাওয়ারফুল। তাই অচেনাকে আমরা ভয় পাই। ঠিক তেমনি স্ট্রেঞ্জার কিং থিওরির ক্ষেত্রে আরও একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যখন কোনো অনুষ্ঠান হবে, আপনার পাড়ার অনুষ্ঠান হোক, ক্লাবের অনুষ্ঠান হোক, আপনার এরিয়ার অনুষ্ঠান হোক, সেখানে দেখবেন লোকাল শিল্পীরা যখন গান করছে, ডান্স করছে, অ্যাক্ট করছে, পারফর্ম করছে, সেখানে কিন্তু সেরকম উৎসাহ দেখা যায় না সাধারণ জনগণ, লোকাল জনগণের। কিন্তু উৎসাহ কখন দেখা যায়? যদি অ্যানাউন্স করা হয় মাইকে যে এবার আসছে বহিরাগত শিল্পী বা আউটসাইডার একজন আর্টিস্ট আসছে, বাইরে থেকে আসছে, 400-500 কিলোমিটার দূর থেকে আসছে, 200 কিলোমিটার দূর থেকে আসছে, তখন উৎসাহ জাগে। আমরা মনে করি হ্যাঁ,
তার মানে ও ভালো গান করে রে, দেখতে হবে তো, বা ও ভালো পারফর্ম করে, ও ভালো ডান্স করে, ও ভালো অ্যাক্ট করতে পারে, অভিনয় করতে পারে, ওকে দেখতে হবে তো, ও হয়তো ভালো করে। আমাদের মাথায় এই এই যে সাইকোলজিটা এটা কাজ করে, এই থিঙ্কিংটা কাজ করে যে যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, সে আমার চাইতে বেটার, সে আমার চাইতে ভালো। এই কারণে সে 500 কিলোমিটার দূর থেকে সে আমার এখানে পারফর্ম করতে আসছে, তার ভ্যালু বেশি রয়েছে, সে আমার চাইতে ভালো, বা আমার এরিয়ার লোকাল শিল্পীদের থেকে ভালো, সে অনেক বেশি ভালো। কিন্তু বাস্তবে যদি দেখা যায়, হয়তো দেখা যাবে আমার লোকাল শিল্পী অনেক ভালো করছে তার চাইতে, আমার লোকাল শিল্পী ওদের চাইতে ভালো করছে, কিন্তু ভ্যালুটা কে বেশি পাবে? লোক কাকে দেখতে যাবে, লোক কাকে ভালো বলার জন্য ভালো বলবে? ওই সেই বাইরের শিল্পীকে। সেটাই মাথায় থিঙ্কিং নিয়ে যাবে যে বাইরের শিল্পী আসলে, আউটসাইডার কেউ আসলে তবেই দেখতে যাব, আমি লোকাল কেউ আসলে দেখতে যাব না, একে তো দেখি। এটাকেই বলা হয় স্ট্রেঞ্জার কিং থিওরি। সিমিলারলি ব্রিটিশাররা যখন এখানে এসছিল, ব্রিটিশাররা যখন ইন্ডিয়াতে এসছিল, তারা এসে যখন এই কথা বলল, বহু দূর থেকে, বহু দূরের দেশ থেকে এসে, 7 সমুদ্র 13 নদী পার থেকে এসে, আমরাও সেটাই ভাবা শুরু করলাম যে হ্যাঁ, ওরা যেটা বলছে সেটাই হয়তো ঠিক, কারণ ও অজানা, অচেনা, আমার থেকে টোটালি ডিফারেন্ট। ও সেই ডিফারেন্ট, অত দূর থেকে এসে, আমি তো সেখানে যেতে পারিনি, আমি তো ইংল্যান্ডে যেতে পারিনি, আমি তো ব্রিটেনে যেতে পারিনি, কিন্তু ও তো এসছে, ও এসে ওর বিজনেস করছে এখানে, ওর প্রোডাক্ট দেখাচ্ছে যেগুলো আমার থেকে পুরোপুরি আলাদা, আমার ধুতি পাঞ্জাবির থেকে পুরোপুরি আলাদা, তার হচ্ছে সেই স্যুট বুট টাই কোট পুরোপুরি আলাদা, তার সমস্ত কিছু আলাদা, সে সেটা নিয়ে এসছে। কই আমি তো সেটা বানাতে পারিনি, বা আমার এখানে তো সেটা নেই, তার মানে নিশ্চয়ই সেটা ভালো, সে বহু দূর থেকে এসছে, আমি তো সেখানে যেতে পারিনি ধুতি পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে। এই যে অটোমেটিক্যালি আমার সাইকোলজিতে কাজ করলো, আমি ওর চাইতে ইনফেরিয়ার, ও আমার চাইতে সুপিরিয়ার। এখন আমার চাইতে সুপিরিয়ার কেউ, সে যদি আমাকে এসে ভ্যালু দেয়, আমার সাথে মেশে, আমাকে নিজের ক্লাসের বলে, নিজের সমান বলে, যে আমার ইকুয়াল বলে নিজেকে, তাহলে আমার অটোমেটিকই মনে হবে মন থেকে, বাহ, তার মানে তো সত্যি আমি তো বেশ ভালো, তাহলে তো আমার তোকে ফলো করা উচিত, আমার ওর মতন হতে গেলে তো তার মানে আমাকেও ওর মতো হতে হবে, আমাকে দেখাতে হবে না না আমিও তোমার সমান আছি। এই যে থিঙ্কিংটা, এই সাইকোলজিটা কাজে লাগিয়েছিল ব্রিটিশাররা। আর এই সাইকোলজির জন্যই কিন্তু ব্রিটিশাররা ধীরে ধীরে, ইংরেজরা ধীরে ধীরে আমাদের পুরো ইন্ডিয়াকে তারা শাসন করেছে, ধীরে ধীরে পুরো ইন্ডিয়াকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছিল। এই সাইকোলজির জন্য অনেকের মাথায় এই সাইকোলজি ছিল তখনকার সময়, এলিট ক্লাসদের মাথায়, কারা? রাজা, মহারাজা, জমিদার, এদের মাথায় সাইকোলজি কাজ করেছিল। এবং তারাও জানতো যে এই রাজা মহারাজাদের সেম ফলো করবে কারা? সেই সাধারণ প্রজারা, সাধারণ কৃষক, চাষিরা, সাধারণ লোকেরা, তারা ফলো করবে। তো সুতরাং এদেরকে ক্যাপচার করো, এদের ক্যাপচার করলেই হয়ে যাবে। যেমনটা এখনকার দিনেও হয়, একজন যে নেতা থাকে তাকে ক্যাপচার করে নাও, বাকিরা অটোমেটিক চলে আসবে তার পেছনে লাঠিয়াল হিসাবে বা তার জন্য স্লোগান। তাই তারা এই এলিট ক্লাসকে ক্যাপচার করার চেষ্টা করেছিল। তারা তাদেরকে সেই ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে পড়িয়ে, সেই স্কুলে, সেই মডেলের স্কুলে পড়িয়ে, তারপর তাদের মতন পোশাক আশাক পরিয়ে, তাদের ভাষায় কথা বলিয়ে, তাদের মতো সেই স্যুটেড বুটেড হয়ে, কোট টাই প্যান্ট পরিয়ে, স্যুটেড বুটেড হয়ে, তারপর জাহাজে করে তাদের সন্তানদেরকে, সেই ফ্যামিলিগুলোকে বিদেশে পাঠিয়ে আনিয়ে তাদের ভাষা শিখিয়ে, পুরোপুরি আদব কায়দা ইংরেজদের মতন শিখিয়ে দিয়েছিল, পুরোপুরি ইংরেজদের মতন আদব কায়দা শিখিয়ে দিয়েছিল। এবং সেটাকে ফলো করেছিল পরবর্তীতে সবাই। এরা দেখলো একজনকে করাবো 1000 জন হয়ে যাবে, তাহলে আমার 1000 জনকে করানোর দরকার নেই, সে একজনকেই টার্গেট করো। সে একজনকে টার্গেট করেছে, সেই একটি ফ্যামিলিকে টার্গেট করেছে, সেই একটি পরিবারকে টার্গেট করেছে, সেই এলিট ক্লাসকে টার্গেট করেছে। এভাবেই ধীরে ধীরে তারা তাদের বিজনেস করেছিল, তাদের আইডিওলজি কাজে লাগিয়েছিল, তাদের যে ম্যানিপুলেটিং থট রয়েছে সেটাকে ইম্পোজ করে দিয়েছিল এই ইন্ডিয়াতে। আর এভাবেই কলোনাইজ করেছিল। এবং তার পরিবর্তে, তার ফলশ্রুতিতে এফেক্ট কী পড়েছিল, যে এই দেশের মানুষ, যেগুলো বললাম, ইংরেজি শেখা হোক, তাদের আদব কায়দা শেখা হোক, বা কালচারের পরিবর্তন হোক, সোসাইটির পরিবর্তন হোক, ইকোনমিকের পরিবর্তন হোক, হয়েছিল। এখন কালচারের ক্ষেত্রে কি পরিবর্তন, এটা আমি গত ভিডিওতেও বুঝিয়েছিলাম, দেখে নিতে পারো, আবার বলে দিচ্ছি। যেমন আমরা অনেক ইংরেজদের কালচার ফলো করা শুরু করলাম, যেগুলো আগে জানতাম না। কীরকম? আমরা যে ড্রেসগুলো বর্তমানে পরছি, যেমন জিন্স পরছি, টি শার্ট পরছি, এগুলো ইন্ডিয়াতে ছিল না, ধুতি পাঞ্জাবি ছিল। সেই জিন্স টি শার্ট পরা কে শেখালো? অবশ্যই তারা ওয়েস্টার্নরা যারা রয়েছে তারা আমাদের শেখালো, ওয়েস্টার্নাররা তারা আমাদের শেখালো, ব্রিটিশাররা তারা আমাদের শেখালো এগুলো পড়া।
কোর্স, তারপর সুটেড বুটেড হওয়া কে শেখালো? বিদেশিরা আমাদের শেখালো, ইংরেজরা আমাদের শেখালো। আমাদের কালচারে পরিবর্তন আসলো। তারপর রিচুয়ালসের মাধ্যমে আমাদের কালচারে চেঞ্জ হলো। কি করে? আমরা তাদের রিচুয়ালস পালন করা শুরু করলাম, যেগুলো আগে আমরা জানতাম না, করতাম না। কীরকম? ক্রিসমাস, গুড ফ্রাইডে, ইস্টার, এগুলো পালন করা শুরু করলাম আমরা ধুমধাম করে। যেগুলো আমাদের ছিল না আগে, সেগুলো আমাদের কালচারে আমরা অ্যাডাপ্ট করে নিলাম, আমাদের কালচারে তার অ্যাসিমিলেশন হয়ে গেল। অর্থাৎ আমার একটা চেঞ্জ আসলো, কালচারের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ আসলো। শুধু তাই নয়, খাবার দাবার বা খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এখনও যেটা ইম্প্যাক্ট ফেলে। আমরা খাবার তাদের মতন করে আদব কায়দায় খাবার খাওয়া শিখলাম। আমরা রেস্টুরেন্টে গিয়ে চামচে করে খাবার খাওয়া শিখলাম। যেখানে আমি এতদিন হাত দিয়ে খেতাম, তারা শিখিয়ে দিল হাত দিয়ে খাওয়াটা এটা আনহাইজেনিক, চামচ দিয়ে খেতে হবে। সেই চামচ দিয়ে খাওয়া শিখলাম। রেস্তোরাঁয় যে সেভাবে খাওয়া শিখলাম। আমার খাদ্যাভ্যাসে চেঞ্জ করলো। অনেক ফুড আইটেম আসলো, বিদেশি ফুড আইটেম, যেগুলো আগে আমরা খেতাম না, সেগুলো এখন আমরা খাওয়া শুরু করলাম। তাদের ফুড আইটেম, তাদের মতন কিছু রান্নাবান্নার আদব কায়দা শিখে নিলাম। অর্থাৎ পুরোপুরি তারা কালচার, সোসাইটি, ল্যাঙ্গুয়েজ, আইডেন্টিটি সব আমার শেপ করে দিল তারা। এভাবেই তাদের ইকোনমিক লাভ হলো। তারা তো অ্যাকচুয়ালি বিজনেস করতে এসেছিল। তাদের মেইন পারপাস কী ছিল? হোয়াট ওয়াজ দেয়ার মেইন পারপাস? দেয়ার মেইন পারপাস ওয়াজ টু ডু বিজনেস ইন ইন্ডিয়া। তাদের মেইন পারপাসই ছিল তারা বিজনেস করবে, ইন্ডিয়াতে ব্যবসা করবে। সেই কারণে এসেছিল, সেই কারণেই তারা সেই ব্যবসাটাকে সফল করার জন্য এত কিছু করেছিল। এবং ব্যবসা সফল করতে গিয়ে তারা দেখলো শাসন করা যায়, পুরো শাসন করলো, তারা লুটে নিয়ে গেল। তাদের মেইন উদ্দেশ্য ছিল যে তাদের অর্থনীতিকে তারা স্ট্রং করবে, প্রচুর টাকা পয়সা লুটে নিয়ে যাবে। এবং সেটাই তারা করেছে। এই শাসন করার নামে কিন্তু তারা টাকা পয়সাই লুটে নিয়ে গিয়েছে। শেষ অবধি তাদের এটাই ছিল মাইন্ডসেট। তার জন্য ভারতের থেকে প্রচুর সম্পদ তারা লুটে নিয়ে গিয়েছে। যেই সম্পদের আজকের যদি হিসাব করা যায়, আমেরিকার পুরো আমেরিকার যা জিডিপি রয়েছে, পুরো আমেরিকার যা ইকোনমি রয়েছে, তারও কয়েক গুণ বেশি টাকা তারা তখনকার দিনে তুলে নিয়ে গিয়েছিল আমাদের থেকে এখনকার দিনের হিসাবে। বুঝতে পারছো তাহলে তোমরা কি পরিমাণ এক্সপ্লয়েট করেছে আমাদেরকে? এবং তাদের মেইন উদ্দেশ্য ছিল ইকোনমিক্যাল বেনিফিট, ইকোনমিক্যাল গ্রোথ। তারা এভাবেই আমাদের শাসন করতে এসে শোষণ করে চলে গেছে। না, শাসন করতে আসেনি, বিজনেস করতে এসে শাসন করেছে, শাসন করতে এসে শাসন করতে গিয়ে শোষণ করেছে তারা। কিভাবে? এই যে তারা ব্যবসার পারপাসে এসেছিল, তারা যেই কাপড়ের বিজনেসে এসেছিল বা কিছু এসেছিল, তারা আমাদের শেখালো এইসব আদব কায়দা শিখিয়ে তারা কাপড়ের বিজনেস করতে আসলো। সুটেড বুটেড হওয়া শেখালো আমাদেরকে, তাদের কাপড় বিক্রি করা শুরু করলো। এবং টাকা পয়সা কী করলো? নিয়ে চলে গেল কোথায়? তাদের দেশে, ব্রিটেনে বা ইংল্যান্ডে নিয়ে গেল। টাকা পয়সা সমস্ত লুটে নিয়ে গেল। এরপর ধাপে ধাপে যেখানে পেয়েছে তারা সেখান থেকে টাকা পয়সা লুটে নিয়ে চলে গেছে। যেই বিজনেস পেয়েছে সেই বিজনেস থেকে নিয়ে চলে গেছে। আশা করি বুঝতে পারছো তোমরা এক্সাম্পলটা। এভাবেই কিন্তু তারা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলেছিল এবং তাদের অর্থনীতি তারা চাঙ্গা করেছিল। এবং আমার দেশের অর্থনীতিতে তারা প্রভাব ফেলেছিল যে আমার দেশের টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ তার দেশে চলে যাচ্ছিল। অর্থাৎ ইকোনমিক্যালি তারা আমাদের এক্সপ্লয়েট করেছিল এবং অনেক বড় প্রভাব ফেলেছিল ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াকে গরিব করার পেছনে অন্যতম বড় অবদান ছিল বা অবদান রয়েছে ইংরেজদের। ইন্ডিয়াকে গরিব করে দেওয়ার পেছনে বা ইন্ডিয়াকে শেষ করে দেওয়ার পেছনে তারা শেষ করতে চেয়েছিল দেশকে। এখন আমরা দু একজন মেজর পোস্ট কলোনিয়াল রাইটার্সের ব্যাপারে বলবো। টু বি অনেস্ট, যদি আমরা পোস্ট কলোনিয়াল লিটারেচারে পোস্ট কলোনিয়াল রাইটার্সদের ব্যাপারে বলি তাহলে দেয়ার আর নিউমারাস রাইটার্স। ইফ ইউ টক অ্যাবাউট পোস্ট কলোনিয়াল লিটারেচার, অনেক রাইটার রয়েছে যারা পোস্ট কলোনিয়ালিজম এবং কলোনিয়ালিজম এর এফেক্ট নিয়ে লিখেছেন। তো অনেক নাম রয়েছে, তার মধ্যে দু একটি নাম নিচ্ছে। ফর এক্সাম্পল, যেমন চিনুয়া আচেবে রয়েছেন। চিনুয়া আচেবের বিখ্যাত লেখা থিংস ফল অ্যাপার্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। থিংস ফল অ্যাপার্ট খুব গুরুত্বপূর্ণ। তারপর সলমন রাশদি রয়েছে, তার লেখা বিখ্যাত মিডনাইট চিলড্রেন, যেখানে আমরা ম্যাজিক রিয়ালিজম পাবো। হোয়াট ইজ ম্যাজিক রিয়ালিজম সেটা নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আর পোস্ট কলোনিয়াল অনেক রাইটারদের ব্যাপারে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা করে ডিসকাস করব, চিন্তা নেই। তারপর গুগিয়া থিয়াঙ্গর ডিকলোনাইজিং দি মাইন্ড, অনেক রাইটার রয়েছেন। এরকম অনেক 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 রাইটার রয়েছেন যারা বিখ্যাত এই পোস্ট কলোনিয়াল লিটারেচারের ক্ষেত্রে বা পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রে। এখন পোস্ট কলোনিয়াল লিটারেচারের ক্ষেত্রে মেজর থিমস কী কী রয়েছে? পোস্ট কলোনিয়াল লিটারেচার often deals with identity crisis, cultural conflict, resistance to colonial power, use of native language versus colonial language. At first identity crisis, সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমি এক্সপ্লেন করেছি, অলরেডি আই হ্যাভ এক্সপ্লেন দ্যাট হাউ দে শেপড আওয়ার আইডেন্টিটি। কীভাবে তারা আমাদের আইডেন্টিটিকে শেপ করেছে, কীভাবে করেছে তারা আমাদের আইডেন্টিটিকে শেপ? অ্যাট ফার্স্ট দে হ্যাভ চেঞ্জড আওয়ার ড্রেস কোড। আমাদের ড্রেস কোড চেঞ্জ করেছে। ধুতি পাঞ্জাবি থেকে আমাকে সুটেড বুটেড বানিয়ে দিয়েছে। তারপর আমার ভাষা চেঞ্জ করেছে। দে হ্যাভ চেঞ্জড মাই ল্যাঙ্গুয়েজ। তারা আমার ভাষা চেঞ্জ করেছে।
কিভাবে? আমার মাতৃভাষা থেকে আমাকে ইংরেজি শিখিয়েছে, আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন করেছে, আমার খাবার দাবার ইভেন চালচলন আমার দৈনন্দিন জীবনের সেটাকে পরিবর্তন করে দিয়েছে। তাই আমার আইডেন্টিটি কী থাকলো? আমি তো দেখতে, আফটার অল আমি দেখতে কি, আমার স্কিন হচ্ছে ব্রাউন, আমি ব্রাউন স্কিনের একজন মানুষ, আমার গলার অ্যাকসেন্ট যেটা রয়েছে সে অ্যাকসেন্ট হচ্ছে আমার লোকাল, আমার গলার অ্যাকসেন্ট বা টোন হচ্ছে লোকাল, আমি দেখতে এখানকার, আমার সমস্ত অ্যাপিয়ারেন্স হচ্ছে লোকাল, সব কিছু। কিন্তু আমি চলছি ইংরেজদের মতো, যারা হোয়াইট, তারা তো তাদের মাঝে কিছু চেঞ্জ করেনি, তারা তাদের মতোই আছে, তারা তার দেশেও যা আছে এখানেও তাই আছে। অথচ আমি কি করলাম, আমি আমাকে চেঞ্জ করলাম, কিন্তু আমি তো আমার চামড়া চেঞ্জ করতে পারলাম না, আমার জিন চেঞ্জ করতে পারলাম না, কিছু করলাম না। তাহলে আমার আইডেন্টিটি কী থাকলো? আমি বাড়িতে একরকম থাকছি, বাইরে বেরিয়ে যাচ্ছি আরেক রকমভাবে। বাড়িতে আমি হয়তো ধুতি পাঞ্জাবি পরে থাকছি, বাড়িতে বাংলা বলছি, আমাকে বাইরে যখন আমাকে অফিসে যেতে হচ্ছে, বাইরে আমার কাজ করতে হচ্ছে, অফিসিয়াল কাজ করতে হচ্ছে, সেখানে গিয়ে আমাকে কী বলতে হচ্ছে? সেখানে গিয়ে আমাকে বলতে হচ্ছে ইংরেজি বলতে হচ্ছে, সুটেড বুটেড হয়ে যেতে হচ্ছে। তাহলে আমার আইডেন্টিটি কী থাকলো? এই যে একটা আইডেন্টিটি নিয়ে টেনশন পড়লো, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা শুরু করলো লোকজন। কি? আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা শুরু করলো। তারপর আসলো কালচারাল কনফ্লিক্ট। কালচারাল কনফ্লিক্ট মানে দুটো কালচারের মধ্যে সংঘর্ষ লাগলো, বিবাদ লাগলো, দ্বন্দ্ব লাগলো। কার মাঝে লাগলো? আমার মাঝেই লাগলো। কিভাবে? আমার কালচারে একরকম, ব্রিটিশারদের কালচারে একরকম, এবং তার কালচারের সঙ্গে আমি মেলাতে পারছি না, আমার কালচারের সঙ্গে সে মেলাতে পারছে না, দুজনের আলাদা। কালচার কি? কালচার মানে হচ্ছে ওয়ে অফ লাইফ, অর্থাৎ আমি দৈনন্দিন জীবনে যা সব করছি, আমরা দৈনন্দিন জীবনে সমষ্টিগতভাবে, গোষ্ঠীগতভাবে, কমিউনিটিগতভাবে যেগুলো করছি সেটাই হচ্ছে কালচার। আমার গোষ্ঠীর কালচার, আমার কমিউনিটির কালচার, আমার কালচার। আমি দৈনন্দিন জীবনে কি করছি, আমি যেটা করছি ব্রিটিশাররা কি তারা সেটা করছে? না। আমি যেভাবে খাবার দাবার খাচ্ছি ব্রিটিশাররা সেভাবে করছে না। আমার ডাল ভাত ওরা খায় না, ওরা অন্য কিছু খাচ্ছে। তারপরে আমি দৈনন্দিন জীবনে যেই ভাষা বলছি সেটা তারা বলছে না, তারা অন্য ভাষা বলছে। তা আমি যেভাবে পোশাক পরিচ্ছদ পরছি তারা পরছে না, আমি যেভাবে চলছি চলাফেরা করছি তারা করছে না, আমি যেসব রিচুয়ালসগুলো পালন করি, আমি পুজো অর্চনা থেকে আমার ইষ্ট দেবতা তিনি যেই হন না কেন, তার যেভাবে নিয়ম নীতি পালন করছি, রীতি সে পালন করছে না, তার আলাদা। তো কি এই যে একটা, তখন সে তার কালচারটা আমার উপরে চাপানোর চেষ্টা করলো, আমি সহজে প্রথমে মেনে নিলাম না, আমি তার এগেনস্টে রেজিস্ট করলাম, আমি তার প্রতিরোধ করার চেষ্টা করলাম, এবং ক্ল্যাশ লেগে গেল যে হ্যাঁ আমার কালচারে একরকম, ওর কালচারে একরকম। আমরা এখনও দেখি কালচারাল ক্ল্যাশ লেগে থাকে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে। বিভিন্ন সময় রায়োট হয় আমরা জানি, বা দাঙ্গা হয়। কেন হয়? কালচারাল কনফ্লিক্টের জন্য বা কালচারাল ক্ল্যাশের জন্য হয়। কারণ কালচার আমাদের আলাদা আলাদা থাকে, কালচার আলাদা থাকার জন্য সমস্যা হয়। এক দেশের, এক জায়গার, এক কমিউনিটির কালচার আলাদা, বাঙালির কালচারে একরকম, বিহারিদের কালচারে একরকম, সংস্কৃতি আলাদা আলাদা। বাঙালির একরকম হবে, বিহারিদের একরকম হবে, অহমিয়াদের একরকম হচ্ছে, তারপর নাগাল্যান্ডের মানুষের একরকম, মণিপুরের একরকম, অরুণাচলের একরকম হচ্ছে, এদিকে ইউপির একরকম হচ্ছে, মধ্যপ্রদেশের আরেক রকম হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে গেলে সেখানে কর্ণাটকের একরকম হবে, কেরালার একরকম হবে। তো কালচার আমাদের আলাদা আলাদা থাকছে, এবং যখনই কালচার আলাদা আলাদা থাকে কালচারাল ক্ল্যাশ লাগার সম্ভাবনা থাকে। কেউ যদি তার কালচার আমার উপরে ইম্পোজ করার চেষ্টা করে যে ইউ হ্যাভ টু ফলো ইট, ইউ আর বাউন্ড টু ফলো ইট, অবভিয়াসলি আই উইল রেজিস্ট। আমি কিন্তু রেজিস্ট করব, আমি সহজে মেনে নেব না, আই উইল নট অ্যাকসেপ্ট ইট ইজিলি। যখন আমি অ্যাকসেপ্ট করব না ইজিলি, তখনই কিন্তু কালচারাল ক্ল্যাশ লাগবে, এবং এটাই বলা হচ্ছে কালচারাল কনফ্লিক্ট হয়েছিল তখন ব্রিটিশারদের সঙ্গে ইন্ডিয়ানদের, এটা ইজিলি বোঝাই যাচ্ছে। তারপর রেজিস্ট্যান্স টু কলোনিয়াল পাওয়ার, এই যে বললাম কালচারাল ক্লাস সহজে মেনে নেব না, যে তার সমস্ত কিছু আমাকে দেওয়ার চেষ্টা করবে, আমি কি মেনে নেব? সবাই কি মেনে নিয়েছিল? না, সবাই মেনে নেয়নি। আমি ওই জন্য বলেছিলাম অনেকে মেনে নিয়েছিল, অনেকে কিন্তু মেনেও নেয়নি। আমি কেন মানতে যাব? ও যা কিছু বলবে সেটা ভালো, আর আমি যা কিছু করবো খারাপ। মানে আমি ছোটোবেলা থেকে বড় হয়ে আছি, আমার পূর্বপুরুষরা চলছে এখানে, কি সুন্দর আমরা চলছি, মিলেমিশে চলছি, আমরা এখানে সোনার ধান ফলাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, এখানে কত লোক শান্তিতে চলছে, সব কিছু ঠিকঠাক আছে। ও এসে হঠাৎ করে বলে দিল আমার ভাষা ভালো না, আমার পোশাক পরিচ্ছদ ভালো না, আমার এডুকেশন ভালো না, আমার কোনো কিছুই ভালো না, খাওয়া দাওয়া ভালো না, বাস আমি সেটা মেনে নেব। আর শূন্যের আবিষ্কার থেকে শুরু করে যে শল্য চিকিৎসা ইন্ডিয়াতেই শুরু হয়েছিল, ইন্ডিয়ার সায়েন্সে অনেক এগিয়েছিল, মেডিকেল সায়েন্সে অনেক এগিয়েছিল, তখন এরা কোথায় ছিল? এরা আসার আগে কি ইন্ডিয়াতে কিছু ছিল না? ইন্ডিয়ার কালচার এনরিচড রয়েছে, ইন্ডিয়াতে সেই আমরা রামায়ণ মহাভারত মহাকাব্য দেখি, তারা তখন ওরা পড়াশুনোই কি সেই জিনিসটাই জানতো না, তখন ওদের জাতিটাই ছিল না যখন আমরা এগুলো লিখে এসেছি। তো আমার কালচার তো এনরিচড, আমার তো অনেক কিছু আছে। তো ও এসে বললো হঠাৎ করে আমার কালচার ভালো না, আমার ল্যাঙ্গুয়েজ ভালো না, আমার ভাষা ভালো না, আমি সেটা মেনে নিলাম। ওর ভাষার চাইতে আমার ভাষা বহু হাজার হাজার বছরের পুরনো, আমি সেটা মেনে নেব? তো এই যে
মানুষ রেজিস্ট করা শুরু করলো এগেনস্টে, মানে কলোনিয়াল পাওয়ারের এগেনস্টে, এটাকে বলো রেজিস্ট্যান্স। এবং এই লেখাগুলো আমরা পোস্ট কলোনিয়াল লিটারেচারে পাবো। এবং ইউজ অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ ভার্সেস কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, ওরা বলা শুরু করলো তুমি ইংরেজি বলো, আমি বলো না আমি কেন ইংরেজি বলতে যাবো, আমার ভাষাই তো আছে, তুমি তোমার দেশে গিয়ে তোমার ইংরেজি ভাষা বলো, আমার ভাষা আমার দেশে আমি বলবো, তুমি আমার দেশে এসছো আমার ভাষা বলো। এই যে একটা কি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তো এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমি আমার ভাষা বলবো, আমার মাতৃভাষা বলবো, তুমি এসছো তোমার বিজনেসের জন্য, তোমার প্রফিটের জন্য, তুমি আমার ভাষা শেখো, আমি কেন তোমার ভাষা শিখতে যাবো। এই যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ভাষার ক্ষেত্রে শুরু হয়ে গেল, এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ ভার্সেস কলোনিয়াল ল্যাঙ্গুয়েজের একটা কিন্তু ইস্যু। এভাবেই এই জিনিসগুলোকে আমরা, এই থিমগুলোকে দেখতে পাবো পোস্ট কলোনিয়াল লিটারেচারে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ইন সিম্পল টার্মস, পোস্ট কলোনিয়ালিজম গিভস ভয়েস টু দ্য পিপল হু ওয়ার ওয়ান্স colonized and helps reclaim their history, culture and identity. Second point, post colonialism is about telling stories from the perspective of the colonized and not colonizers. তো পোস্ট কলোনিয়ালিজম কি করে? পোস্ট কলোনিয়ালিজম তাদেরকে ভয়েস দেয় যারা একসময় কলোনাইজড ছিল, অর্থাৎ যারা একসময় শোষিত অত্যাচারিত ছিল। কাদের দ্বারা? অন্য কোনো দেশের দ্বারা, অন্য কোনো জাতির দ্বারা, অন্য কোনো কমিউনিটির দ্বারা তাদেরকে ভয়েস দেয়। যেমন ব্রিটিশাররা আমাদের এখানে এসেছিল, তারা এসে কি করেছিল? তারা এসে আমাদের শাসন করেছিল। তারা ব্যবসার উদ্দেশ্যে এসে তারা শাসন করে শোষণ করেছে, এক্সপ্লয়েট করেছে। তারা আমাদের হিস্ট্রিকে নষ্ট করার চেষ্টা করেছে, তারা আমাদের কালচারকে পরিবর্তন করার চেষ্টা করেছে, তাদের কালচার আমাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছে, ইম্পোজ করেছে, এবং তারা অনেকটা সফলও হয়েছে। আমরা আজও তাদের কালচার ফলো করছি। তারা আমাদের আইডেন্টিটি শেপ করে দিয়েছে, আইডেন্টিটি চেঞ্জ করে দিয়েছে। আমার এক আইডেন্টিটি বাড়িতে, এক আইডেন্টিটি বাইরে। আমি বাড়িতে বাংলায় বলছি, বাইরে গিয়ে ভাঙা ইংরেজিতে কথা বলছি। বাড়িতে ধুতি পাঞ্জাবি পরছি, বাইরে আমি গিয়ে পড়ছি সুটেড বুটেড হয়ে থাকছি। তার মানে আমার কালচারের পরিবর্তন এসে গেল এবং আমার আইডেন্টিটিতেও পরিবর্তন এসে গেল। অর্থাৎ আমি না হতে পারলাম পুরোপুরিভাবে ইংরেজ বা ব্রিটিশার, না থাকতে পারলাম পুরোপুরিভাবে আমি বাঙালি। তো আমার আইডেন্টিটিতেও সমস্যার সৃষ্টি করলো, কালচারে সমস্যার সৃষ্টি করলো, ভাষায় সমস্যার সৃষ্টি করলো, খাওয়া দাওয়ায় সমস্যার সৃষ্টি করলো, আমার সোসাইটিতে যে পজিশন সেটাতে তারা সমস্যার সৃষ্টি করলো, এবং আমার সর্বোপরি আমার অর্থনীতিকে তারা নষ্ট করে দিল। এই যে বিষয়গুলো, এই যে নেগেটিভ পয়েন্টগুলো, এই নেগেটিভ পয়েন্ট নিয়ে যখন আমি আলোচনা করব যেই লিটারেচারে, যেই বিভাগে, সেটাই হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম বা পোস্ট কলোনিয়াল লিটারেচার। যখন সাহিত্যে আমি এটা নিয়ে আলোচনা করব, সেটা হবে পোস্ট কলোনিয়াল লিটারেচার। আবার পোস্ট কলোনিয়ালিজমে কিন্তু সবসময় বলা হবে যারা শোষিত অত্যাচারিত হয়েছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হবে। কখনোই যে শোষণ করেছে, যে শাসন করেছে তার দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হবে না। অর্থাৎ ব্রিটিশাররা এসে শাসন করলো, শাসন করে এসে বললো দেখো আমরা ওদেরকে ভালো বানিয়ে দিয়েছি, কত সুন্দর, ওরা একদম অসভ্য আনসিভিলাইজড বর্বর ছিল, আমরা ওদেরকে ভালো বানিয়ে দিয়েছি। এটা থাকবে না পোস্ট কলোনিয়ালিজমে। পোস্ট কলোনিয়ালিজমে এটাই থাকবে, আমার দেশে আমি শান্তিতে ছিলাম, ভালো ছিলাম, সব কিছুই ছিল, ধনধান্যে পুষ্পে ভরা ছিল, সেখানে আগন্তুক হিসাবে ব্রিটিশাররা আসলো, এসে সে সব কিছু সর্বনাশ করে দিল। এই বিষয়টা থাকবে, অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গি থাকবে, মানে আমি যে শোষিত সেই আমার দৃষ্টিভঙ্গি থাকবে, তারা যে শোষণ করেছে, তারা যে শোষক, তারা যে শাসক ছিল তার দৃষ্টিভঙ্গি থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।